অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি খুব একটা বেশি নয়, তাই বাংলাদেশ অত বেশি ছাড় দিতে পারবে না উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের সাথে বাংলাদেশ প্রতিনিধি দলের আগামীকালের বৈঠকে নিশ্চয়ই ভালো কোনো সিদ্ধান্ত আসবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব বলেন তিনি। অফিসিয়ালি আমরা দেখে চিঠি লিখেছেন, এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো। কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো, এটা ইউএসটিআর এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটে এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারি। আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত বড় এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না তো একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা দেশে করেছে, এটা 14টা দেশের একই বলেছে। 14 দেশের মধ্যে এখন আমরা একটা নেগোশিয়েট করবো। তাই হোক, আমরা সেটার প্রেক্ষিতে আমাদের অন্য আমরা আমাদের যে মেজার্সগুলি আছে এগুলো আমরা নেব ফিরে আসার পরে। শেখ হাসিনা সরকারের অধীনে যে 3টি নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনকে বৈধ বলে সার্টিফিকেট দিয়েছে, তাদেরকে আগামী নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন কানাডিয়ান হাই কমিশনার। বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কানাডা। পর্যবেক্ষক সহ নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে কানাডায় সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। পরে ব্রিফিংয়ে বৈঠকের তথ্য জানান সিইসি। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না। শরীয়তপুরে পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। ধসে গেছে বাঁধের 200 মিটার এলাকা, বিলীন হয়েছে একাধিক বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন আতঙ্কে গত 2 দিনে তড়িঘড়ি করে স্থানীয়রা নিজস্ব স্থাপনা সরিয়ে নিয়েছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের রিপোর্ট। চোখের পলকে বিলীন হচ্ছে বসতভিটা। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকার পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষার বাঁধে 200 মিটার এলাকা নদীতে ধসে গেছে। মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায় বেশ কয়েকটি বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান। নদীর বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে তড়িঘড়ি করে নদী পাড়ের স্থাপনা সরিয়ে নিচ্ছেন তারা। স্থানীয়রা জানান, শরীয়তপুরের এই বাঁধ বেশ কয়েকবার ভাঙনের কবলে পড়েছে। ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। আমরা এক ভাঙ্গা দিয়ে আসছি, আবার বাড়ি করছি, আবার ভাঙ্গা দিছি। নদীতে ভাঙ্গা হালাইছে এডি সব ভাই গদবার কিছু সরাই হাততাই নেই, এরকম ভাঙ্গা ভাঙছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে অনতি বিলম্বে পদ্মা নদীর পাড়ে স্থায়ী বাঁধ যদি হয় তাহলে হয়তোবা আমাদের একটু মাথা গোঁজার ঠাঁই হতে পারে। তীররক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলে দায় সারছে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড। আমরা এটা ভাঙনটা প্রতিরোধ করার জন্য যেন আর একটু না ভাঙে, এর জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে আমরা বালুভর্তি জিও ব্যাগ ফেলব। এটা প্রকল্প করার জন্য যেই ব্যবস্থা নেওয়া, সার্ভে, ডিজাইন, এগুলো আমাদের প্যারালালি হচ্ছে। প্রকল্পটা যদি আগামী বর্ষা মৌসুমের আগে প্রকল্পটা পাশ হয়ে যায়, যেন আমরা এই সমস্যাটা আগামী বর্ষা মৌসুমে আমরা ফেস না করি। শুধু আশ্বাস নয়, দ্রুত নদীর তীররক্ষা বাঁধ সংস্কার করার দাবি স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। ভারতের বিরুদ্ধে কথা বলায় বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। এরপর উপজেলার আলাউদ্দিন মোড়ে পথসভা করেন নেতৃবৃন্দ। এ সময় উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে কুষ্টিয়া শহরের বড় বাজার থেকে পদযাত্রা শুরু হয়ে 5 রাস্তার মোড়ে পথসভা করার কথা রয়েছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে লিখেছিলেন, বাংলাদেশের সাথে যে চুক্তি করা হয়েছিল, ফেনী নদীর চুক্তি করা হয়েছিল, যেখানে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছিল, এরকম বাংলাদেশের স্বার্থের পক্ষে আবরার ফাহাদ কথা বলেছিলেন দেখে আবরার ফাহাদকে ভারতীয় তাবেদার সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্মম নির্যাতন করে হত্যা করে এবং আমাদের ভাই আবরার ফাহাদ শহীদ হন। জাতীয় পার্টির অব্যাহতিপ্রাপ্ত সবাই সব পদে বহাল আছেন বলে দাবি করেছেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন। জাতীয় পার্টির মহাসচিব হিসেবে মুজিবুল হক চুন্নুই আছেন বলেও জানান তিনি। আনিসুল ইসলাম ঐক্যবদ্ধভাবে দ্রুত জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠানের দাবি জানান। বলেন, সে কাউন্সিলের সিদ্ধান্ত হবে পার্টিতে কারা থাকবে আর কারা থাকবে না। অতীতে জাতীয় পার্টি থেকে বেরিয়ে যাওয়া নেতাকর্মীদের ফেরানোর দাবি করা হলেও তাদের ফেরত না এনে দলকে টুকরো টুকরো করা হয়েছে বলে অভিযোগ করেন অব্যাহতি পাওয়া আরেক কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার। দলকে একটু গণতন্ত্রমুখী করার জন্য, দলের হিসাব চাওয়ার কারণে, দল একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দলের 10 জন সিনিয়র নেতা তাদেরকে আপনি বিনা কারণে প্রাথমিক সদস্য পদ থেকে তাদের পদ থেকে অব্যাহতি দিলেন। এটা তো অবৈধ না, শুধু এটা একটা স্বৈরাচারের বড় একটা উদাহরণ। হাওর রক্ষায় মাস্টার প্ল্যান প্রণয়ন, বাঁধ নির্মাণ, পর্যটন সুরক্ষা সহ 4টি পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেত্রকোনা সাংবাদিক ফোরাম আয়োজিত সেমিনারে তিনি এই তথ্য জানান। হাওরের ইকোসিস্টেম পৃথিবীতে বিরল মন্তব্য করে উপদেষ্টা বলেন, হাওরকে সুরক্ষিত করতে সীমানা নির্ধারণ করতে হবে। কৃষি জমি থেকে মাটি নিয়ে বাঁধ নির্মাণ কার্যকরী উপায় নয়। জানান, হাওরে ট্যুরিজম নিয়ে সুরক্ষা আদেশের খসড়া তৈরি করা হচ্ছে। পর্যটকদের নিয়ম নির্ধারণ করার পাশাপাশি প্রশাসনের মনিটরিং বাড়ানোর কথাও জানান তিনি। এছাড়া হাওরবাসীর জন্য ভাসমান হাসপাতাল নির্মাণের কথা সরকার ভাবছে বলেও জানান উপদেষ্টা। কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাবাব রহমানের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আসিফ আহমেদ এবং অরিত্র হাসান নামে 2 শিক্ষার্থী। নিহত শিক্ষার্থী শাবাব ঢাকা পল্লবীর বাসিন্দা, নিখোঁজ দুজনই বগুড়ার বাসিন্দা। সি সেফ লাইফগার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, 5 বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থী। সকালে হিমছড়ি সৈকতে গিয়ে 3 জন বাঁধের নিচে গোসল করতে নামে। এ সময় ঢেউয়ের তোড়ে তারা সাগরে ভেসে যায়। অন্য একজন পর্যটক সাঁতার কেটে সাদমান রহমান শাবাবের মরদেহ উদ্ধার করে। বাকি 2 জনকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং লাইফগার্ড কর্মীরা। বাংলাদেশের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য 15 সদস্য দল ঘোষণা করেছে পিসিবি। দলটির নেতৃত্বে থাকছেন সালমান আলী। তবে এবারও দলে ফেরেননি বাবর, রিজওয়ানরা। এই সিরিজটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 20 থেকে 24 জুলাই পর্যন্ত। 3টি ম্যাচই এক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজের স্কোয়াডের তুলনায় এবারের ঘোষিত দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। ইনজুরি এবং ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন শাদাব খান, হারিস রৌফ, হাসান আলীর মতো ক্রিকেটাররা। অন্যদিকে এবারের দলে সুযোগ পেয়েছেন আহমেদ দানিয়াল, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা এবং সুফিয়ান মকিম। সপ্তাহব্যাপী টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা দেখা দিয়েছে। এতে জেলার উখিয়া ও টেকনাফের 1/2 গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের অধিকাংশ এলাকার বেশ কিছু বাড়িঘর বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পাহাড় ধসের ঝুঁকির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এছাড়া ফেনী, নোয়াখালী সহ উপকূলীয় এলাকার নিচু এলাকা প্লাবিত হয়েছে। সব সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। অব্যাহত বর্ষণে কক্সবাজার হোটেল মোটেল জোনের কলাতলি প্রধান সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উখিয়া ও টেকনাফ উপজেলার অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে জেলার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল রয়েছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সতর্ক করছে লাইফগার্ড কর্মীরা। বিরূপ আবহাওয়ার কারণে টেকনাফের সাথে সেন্ট মার্টিনস দ্বীপের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। আমাদের অনেক কষ্ট করে পরীক্ষা দিতে যেতে হবে, আর আমাদের এই যে একটা কারাসানা নদী ওইটা যদি একটু খনন করা হতো তাহলে আমরা একটু সুবিধা পেতাম। 2-3 দিন বৃষ্টিপাতের পর থেকে আমরা পাহাড় ধসের আশঙ্কার কথা এবং সেখান থেকে পরিবারদেরকে নিরাপদে সরিয়ে আনার জন্য আমরা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। ফেনীতে 233 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এতে শহরের সদর হাসপাতাল রোড, একাডেমি রোড, রামপুর, শাহিন একাডেমি এলাকা, পাঠানবাড়ি এলাকা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। দুর্ভোগে পড়েছেন মানুষ। বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। বাড়ছে সীমান্তবর্তী 3 নদী মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানীয়। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে। স্কুলে গেছিলাম কারণ স্কুলে মনে করছিলাম আজকে পরীক্ষা আছে, তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে। এরপর ঘর থেকে কেউ বাড়াতে হচ্ছে না, আমরা সবার বিপদ ভুগি আছি। টোটাল শহরের জন্য একটি ড্রেনেজ প্ল্যান আমরা তৈরি করছি। এইটির আওতায় আমরা বড় বড় ড্রেন তৈরি করব এবং ড্রেনের মধ্যে আন্তঃসংযোগ আমরা করে দেব। নোয়াখালীতেও 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে নিচু এলাকা তলিয়ে গেছে, ভোগান্তিতে পড়েছে মানুষ। সব দিকে পানি, আমরা এখন নিরুপায়, আমরা মানবতার জীবন কাটাচ্ছি। দুদিন থেকে আমাদের ঘরে পানি উঠে গেছে, আমরা রান্নাবাড়ি করতে পারি না। আবহাওয়া অফিস বলছে লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই যে বৃষ্টিপাত, এটা আগামী আরও 24 ঘন্টা এটা কন্টিনিউ করবে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোস্টাল বেল্ট সহ যে বিভাগগুলো রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রামের সাথে ঢাকা বিভাগ অনেক জায়গায় ভারী বর্ষণ সম্ভাবনা রয়েছে। তবে আশা করা যায় কালকে থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামের পাহাড়তলী চাউলের পাইকারি বাজারে নিম্নমানের চাল বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে চট্টগ্রামের পাইকারি বাজার পাহাড়তলীতে এই অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ। অভিযানের সময় দেখা যায় দেশের নামি দামি ব্র্যান্ডের নামে চাল বাজারজাত করে ক্রেতাদের সাথে প্রতারণা করছে এক শ্রেণীর চাল ব্যবসায়ী। এসব চাল উত্তরবঙ্গের দিনাজপুর সহ বিভিন্ন জায়গা থেকে এনে বাজারজাতের পাশাপাশি ভারত থেকে আমদানি করা চালও প্যাকেটজাত করা হচ্ছে। এ সময় মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়। চট্টগ্রাম শহরের জামাল খান ওয়ার্ডে একটি আবাসিক ভবনের ওপর তলার ফ্ল্যাটে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে উরেখা নামের 9 তলা ভবনের ওপর তলার একটি ফ্ল্যাট থেকে ধোঁয়া দেখে বাসিন্দারা দ্রুত নিচে নেমে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট গিয়ে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। বেতন বৈষম্য নিরসন, পদোন্নতি সহ 6 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সকালে নিয়োগ বিধি সংশোধন, টেকনিক্যাল পদমর্যাদা, উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ সহ 6 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের স্বাস্থ্য সহকারীরা। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে 2 ঘণ্টা ব্যাপী কর্মসূচি পালন করে তারা। একই দাবিতে লালমনিরহাট, কুষ্টিয়া, গাজীপুর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ, নাটোর, কিশোরগঞ্জ, বান্দরবান সহ বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন স্বাস্থ্য সহকারীরা। দাবি মানা না হলে শাটডাউন কর্মসূচি সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। চাঁদা না দেয়া ও জমি দখল নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক গোলাম সরোয়ার সাইদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে চাষারার বাগে জান্নাত মসজিদ সংলগ্ন পৌর মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা সহ অনেকে উপস্থিত ছিলেন। এলাকাবাসী জানায় পৌর মার্কেটের একটি দোকান নিয়ে গোলাম সরোয়ার সাইদ ও আশিকুর রহমান নামের এক ব্যক্তির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। ভুক্তভোগী সাইদ জানান তিনি ওই স্থানে বৈধ মালিক।
তিনি বহুতল ভবন নির্মাণের কাজ করার কথা থাকলেও বেশ কিছুদিন আগে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেয়ায় জায়গাটি দখলে নেয় সাখাওয়াত ইসলাম রানা। তাতে বাধা দিলে প্রকাশ্যে হামলা চালায় তারা। শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটার সহ নানা আয়োজনে দেশজুড়ে পালিত হলো জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী। মানসম্পন্ন অনুষ্ঠান প্রচারের জন্য এনটিভির প্রশংসা করেন অনুষ্ঠানে আসা বক্তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। নানা কর্মসূচিতে ঢাকার ধামরাইয়ে পালিত হয়েছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও বিতরণের কর্মসূচি। পরে এনটিভির ভবিষ্যৎ পথ চলায় সাফল্য কামনা করে কেক কাটেন অতিথিরা। দর্শক নন্দিত স্যাটেলাইট চ্যানেল এনটিভির 23 বছর পদার্পণ উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা কর্মসূচির আয়োজন করা হয়। রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর এবং হাজী মোহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এনটিভি পরিবার এবং এনটিভি সকল কলাকৌশলী, সাংবাদিক বা শুভানুদ্দেশ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। গাছ লাগিয়ে আমরা আমাদের পরিবেশ রক্ষা, ব্যক্তিগতভাবে আমি এনটিভির এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। নাটোর প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও কেক কেটে পালন করা হয়েছে এনটিভির 22 বছর পূর্তি উৎসব। অনুষ্ঠানে সাংবাদিক ও বিশিষ্টজনদের পেশাগত অবদানের জন্য পুরস্কৃত করা হয়। মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এনটিভির 22 পেরিয়ে 23-এ পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। শরীয়তপুরের নানা কর্মসূচির মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। জেলা শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা শহরের একটি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মৌলভীবাজারে জেলা প্রেস ক্লাবে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে এনটিভির 22 বছর পেরিয়ে 23 বছরের পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে। র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ঝালকাঠিতে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। কক্সবাজারের উখিয়ায় এক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা করেছে একদল দুর্বৃত্তরা। পুলিশ জানায়, দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী খাল থেকে ইউপি সদস্য কামাল হোসেনের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। কামাল হোসেন জালিপালং ইউনিয়ন পরিষদের সদস্য। নিহতের পরিবার জানান, সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন কামাল হোসেন। আজ দুপুরে মনখালী খালে বস্তা ভর্তি কিছু দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বস্তা খুলে কামাল হোসেনের মরদেহ দেখতে পায়। আজ থেকে হবিগঞ্জ সিলেট রুটে ধর্মঘটের কারণে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট 2018 এর কিছু ধারা বাতিল, পাথর কোয়ারি খুলে দেয়া, সিলেটের ডিসির প্রত্যাহার সহ মোট 6 দফা দাবিতে সিলেট জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ সোমবার রাতে সিলেট নগরীর দক্ষিণ সুরমা ট্রাক টার্মিনালের এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ঘোষণা দেয়। তবে হবিগঞ্জ, মৌলভীবাজার সহ জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে 35% শুল্ক আরোপের ঘোষণা দিলেও বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে আলোচনায় তা কমবে বলে আশাবাদ জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি। বৈঠকে শুল্ক হার কমানোই মূল লক্ষ্য, সাথে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন, খাদ্যপণ্য, এয়ারক্রাফট, সেনা সরঞ্জাম আমদানি বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। 2 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশি পণ্যের ওপরও 37% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিলে 90 দিনের জন্য তা স্থগিত করা হয়। সেই মেয়াদ শেষ হচ্ছে 9 জুলাই। তার আগেই সোমবার প্রধান উপদেষ্টার কাছে আরেকটি চিঠি পাঠিয়ে বাংলাদেশের জন্য 35% শুল্ক নির্ধারণ করা হয়েছে বলে জানান ট্রাম্প। 2 দেশের বাণিজ্য ঘাটতি দূর করতে এই শুল্কারোপ, যা 1 আগস্ট থেকে কার্যকর হবে বলেও জানানো হয়। তবে খোলা রয়েছে আলোচনার দরজা।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ বিষয়ে বাংলাদেশের পদক্ষেপ নিয়ে অর্থ উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, প্রেসিডেন্ট দিয়েছে, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে আমরা আশা করি ডেফিনেটলি, এবং আমরা যদি যাই হোক আমরা সেটার প্রেক্ষিতে আমাদের আমাদের যে মেজাজগুলি আছে এগুলো আমরা নেব ফিরে আসার পরে। বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য সচিব। মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, শুল্ক হার কমানোই হবে বৈঠকের মূল এজেন্ডা। বলেন, দেশটির প্রতিষ্ঠান বোয়িংকে আরও ক্রয়াদেশ দেওয়া হবে, সাথে সরকারিভাবে বিদেশি খাদ্যপণ্য ও সেনাবাহিনীর জন্য সরঞ্জাম কিনতে যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হবে। আমরা যে আলোচনা করব সেটা তো রেসিপ্রোকাল ট্যারিফ আমরা চাই না থাকুক। আমাদের কাছে তারা কিছু চেয়েছে, সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে। এনবিআর এর সাথে কনসালটেশন করার পরে এনবিআর এবং সরকারের অন্য অংশের সাথে কনসালটেশন করে সে ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব। বোয়িং এর ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, শেষ পর্যন্ত শুল্ক আরোপ ঠেকানো না গেলে দেশের বাজারে কি প্রভাব পড়তে পারে, আর 3 মাসেও কেন কোনো সমাধানে পৌঁছা গেল না। আমরা একদম ফুল টাইম এনগেজ ছিলাম গত সেই 2রা এপ্রিল থেকে। আমরা এনগেজ না বা তৎপর আমরা কম, এটা কোনোভাবেই বলা যাবে না। কিছু না হলে প্রেশার হবে সেটা তো সবাই বুঝে, এবং সেটা যাতে না হয় সেজন্য তো আমরা যাচ্ছি আলোচনা করতে। অর্থমূল্য বিবেচনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির 87%ই তৈরি পোশাক। বর্তমানে দেশটিতে পোশাক পণ্য রপ্তানিতে গড়ে 15% শুল্ক পরিশোধ করতে হয় বাংলাদেশকে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। 3 মাস সময় পাওয়ার পরও বাংলাদেশের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরোপ অন্তর্বর্তী সরকারের বড় ধরনের কূটনৈতিক ব্যর্থতা, এমন কথা জানিয়েছেন বিশ্লেষকরা। আর শিল্প মালিকরা বলছেন, আগামী 3 সপ্তাহের মধ্যে সমঝোতায় পৌঁছানো না গেলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য অপেক্ষা করছে অশনি সংকেত। সেলিম মালিকের রিপোর্ট। বাংলাদেশ সহ 14টি দেশের রপ্তানিতে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে ফের রপ্তানি বাণিজ্যে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে চলতি জুলাই মাসের মধ্যে নতুন সমঝোতার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে দেশটি। এই সময়ের মধ্যে ফলপ্রসূ চুক্তি করা গেলে কমানো যেতে পারে শুল্কের হার। সব মিলে বাংলাদেশের হাতে আছে মাত্র 20 দিনের মতো। এই সময় যদি নতুন চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে কি অপেক্ষা করছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ভাগ্যে? অবভিয়াসলি যদি 35% থাকে, তাহলে এটা বাংলাদেশের আমেরিকাতে যেসব পণ্য আছে, গার্মেন্টস, চামড়া, প্লাস্টিক্স, অ্যাগ্রো প্রসেস, সব মিলে এটা আমরা একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ব। আমরা যেটা বিশ্বাস করি যে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট প্রোটেক্ট করে নেগোসিয়েশন চালিয়ে যেতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিলে নতুন শুল্ক নীতির ঘোষণা দেন। পরে সমঝোতার জন্য সময় দেওয়া হয় 3 মাস, যা শেষ হতে যাচ্ছে এই সপ্তাহেই। দীর্ঘ এই সময়টিকে কেন কাজে লাগাতে পারল না বাংলাদেশ? চায়নার সঙ্গে এত তাদের বাণিজ্য বিরোধ বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক বিরোধগুলো আছে, এর সত্ত্বেও তারা একটা মানে চুক্তির মতো করে ফেলেছে, কিন্তু বাংলাদেশ কোনো কিছুই করেনি। তাহলে অর্জনটা কি? তো শুধু কথার ফুল ধরে দিয়ে তো হবে না যে আমরা উইন উইনে যাব। তো এখন উইন উইন কি? আমরা এখন তো টোটালি একটা ডেঞ্জার জোনে চলে গেছি। সময় এখনো শেষ হয়ে যায়নি, তাই কাজে লাগাতে হবে প্রতিটি মুহূর্ত। এখনই অন্তত 10 পৃষ্ঠা হলেও একটা খসড়া নিয়ে যেতে হবে তাদের সামনে। এই খসড়া নিয়ে তারপরে তারা কি চায়, আমরা কি চাই, সেটা উপস্থাপন করতে হবে, করে শুল্কের বিষয়ে একটা চুক্তি করতে হবে। অশুল্ক বাধা দূর করার জন্য আমাদের পরিকল্পনা কি, সেটা পরিষ্কার করে বলতে হবে। সমঝোতার প্রয়োজনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিনিয়োগের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান অর্থনীতিবিদরা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত সংবিধানের ৫৫ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে আজ। এই রায়ের ফলে সংবিধানে পুনর্বহাল হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ফিরছে গণভোটের বিধানও। এর আগে গত বছরের ১৭ই ডিসেম্বর রায় দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, ৫৫ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল। ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ৫৫ সংশোধনী করে। রায় পর্যবেক্ষণে আদালত আরও বলে, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হয়েছিল, যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে, সেই ভিত্তিকে ধ্বংস করা হয়েছে।
ভিন্ন মতকে দমন নয়, বরং অন্যের মতকে সুরক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিন্ন মত পোষণ ও কথা বলার স্বাধীনতাই গণতন্ত্রের সৌন্দর্য। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, বিএনপির নামে সংঘবদ্ধ অপপ্রচার চালিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। হাসান মাহমুদের রিপোর্ট। যুক্তি আর পাল্টা যুক্তির মধ্য দিয়ে মত প্রকাশের সৌন্দর্যকে নান্দনিক করে তোলে যে বিতর্ক, সেই আয়োজনের এই আসরে যুক্ত হয়েছে দেশের তরুণ বিতার্কিকদের প্রতিনিধিরা। বাংলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ডায়ালগের আয়োজনে সিভিল ডিসকোর্স 2025-এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিবও বললেন, ভিন্ন মতই গণতন্ত্রের সৌন্দর্য, আর নতুন বাংলাদেশে ঘুচাতে হবে কেন্দ্রের সাথে প্রান্তের দূরত্ব। তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে। আমি তোমার সঙ্গে একমত হব না, কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। আমরা এটাতে বিশ্বাস করি, আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। এদিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, দলের নাম ভাঙিয়ে অনেকেই অপকর্ম চালিয়ে যাচ্ছে। অত্যন্ত পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এই পরিকল্পিত অপপ্রচার, অপতৎপরতা, কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি ও গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে। বিএনপি কোনো চাঁদাবাজ দুষ্কৃতিকারীকে বরদাস্ত করবে না বলেও সতর্ক করা হয় সংবাদ সম্মেলন থেকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় পার্টিতে আবারও শুরু হয়েছে গৃহদাহ। দলে মহাসচিব হিসেবে শামীম হায়দার পাটোয়ারির নাম ঘোষণার 12 ঘণ্টা না যেতেই অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ জ্যেষ্ঠ নেতারা ক্ষোভে ফেটে পড়েন। তারা দলটির অভ্যন্তরে আর্থিক অনিয়মেরও অভিযোগ তোলেন। তবে নবনিযুক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির দাবি, দলের গঠনতন্ত্র মেনেই তাকে নিয়োগ দিয়েছেন চেয়ারম্যান। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। জাতীয় পার্টি কখনো ক্ষমতায় থেকে আবার কখনো গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করে দেশের মানুষের কাছে আলোচনা সমালোচনার বিষয়ে পরিণত হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার অধীনে একতরফা দিনের ভোট রাতে এবং সাজানো নির্বাচনে নৌকার সহযাত্রী ছিল দলটি। এই দলটির প্রধান এইচ.এম. এরশাদের মৃত্যুর পর তারই ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের, স্ত্রী রওশন এরশাদ এবং সাবেক স্ত্রী বিদিশা এরশাদের মধ্যে দলের কর্তৃত্ব নিয়ে টানাপোড়েন তৈরি হয়। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজনীতির মাঠে জাতীয় পার্টিও কোণঠাসা হয়ে পড়ে। অনেকটা আড়ালে চলে যায় জাতীয় পার্টির কর্মকাণ্ড। কিন্তু হঠাৎই সোমবার সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারিকে দলের মহাসচিব ঘোষণার পর উত্তাপ ছড়ায়। সেই উত্তাপ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ পর্যন্ত গিয়ে গড়ায়। তিনি বিশের এক পথ ছাড়া তিনি বললেন যে আমি পার্টি চালাতে পারব, অর্থাৎ তার সমস্ত ক্ষমতা থাকতে হবে, এবং তিনি আরো বললেন আমি যা বলবো সেটাই পার্টির পলিসি। সদ্য বিদায়ী মহাসচিব ও তার পক্ষের জ্যেষ্ঠ নেতারা দলটির চেয়ারম্যানের একক সিদ্ধান্তের চরম প্রতিক্রিয়া তুলে ধরেন। তবে দলের গঠনতন্ত্র মেনেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন শামীম হায়দার পাটোয়ারি। এই গঠনতন্ত্রে যে 20-1 ক, আমি বিএনপি, আওয়ামী লীগ সহ বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের গঠনতন্ত্র কালেকশন করে আমি দেখলাম এই ধরনের কোনো ধারা অন্য কোনো দলের গঠনতন্ত্রে নাই। জি, আসলে বেশিরভাগ মহাসচিব 20-1 ক দিয়েই মহাসচিব হয়েছে, তো তখন স্বাভাবিকভাবেই ওনারা এটাকে ওন করে, আর যাওয়ার সময় এটাকে সবাই ডিজোন করে। এই ধরনের একটি ধারা থাকার প্রয়োজন আছে। দলের সংকট নিরসনে নেতাকর্মীরা চাইলে বহিষ্কৃতরা ফিরে আসতে পারেন বলেও জানান শামীম হায়দার পাটোয়ারি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় অনেক ভালো কোম্পানি তালিকাভুক্ত হতে চায় না। আবার সম্প্রতি যেসব কোম্পানি তালিকাভুক্ত হয়েছে সেগুলোর মান নিয়েও সংশয় রয়েছে। সকালে রাজধানী একটি হোটেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায়
এমন কথা জানান বক্তারা। তারা বলেন, ভালো কোম্পানি পুঁজিবাজারে টানতে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করের পার্থক্য কমপক্ষে 15 থেকে 20% করা উচিত। প্রধান উপদেষ্টার অর্থনীতি বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, পুঁজিবাজারের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে বাজার ঘিরে যে নীতি গড়ে উঠেছে সেটি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। বলেন, সমন্বয় জটিলতার কারণে দেশে ব্যবসা করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। নারী ফুটবলে বাংলাদেশ ইতিহাস গড়লেও ঘরোয়া ফুটবলে নেই কোনো সাংগঠনিক কাঠামো। 2010 সালে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে পা রাখার পর থেকে 15 বছরে ঘরোয়া লীগ হয়েছে মাত্র 6 বার। মেয়েরা যে সাফল্য এনে দিয়েছে তার ধারা অব্যাহত রাখতে লীগ আয়োজনের বিকল্প দেখছেন না সাবেক ফুটবলাররা। নিলয় মজুমদারের রিপোর্ট। সাফের গণ্ডি পেরিয়ে বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়ার শীর্ষ মঞ্চে নিয়ে গেছেন আফিয়াদা ঋতুপর্ণারা। বিস্ময়কর হলেও সত্যি, দেশে মেয়েদের জন্য কোনো টুর্নামেন্ট নেই। সর্বশেষ লিগ হয়েছে 13 মাস আগে, সেটিও নামমাত্র। তাই নতুন খেলোয়াড়দের উঠে আসার রাস্তা সহজ করতে লিগ আয়োজনের বিকল্প দেখছেন না জাতীয় দলের ফরওয়ার্ড তহুরা খাতুন। আমাদের দেশে তো লিগ রেগুলার হয় না। তো যেমন আপনার ভুটানই ধরেন একটা দেশ, ওদের তো আর মেয়ের টিমে তো ভালো রেজাল্ট করে নাই। আমরা যেমন করছি তাও যতটুকু পারছি। তো আমার মনে হয় যে আমাদের দেশে যদি লিগটা কন্টিনিউ হইতো, আমার মনে হয় আরও অনেক প্লেয়ার বের হয়ে আসতো। একের পর এক সাফল্য এনে দিলেও দেশের নারী ফুটবলের কোনো কাঠামোই গড়ে ওঠেনি। শুধুমাত্র বাফুফে ভবনে দীর্ঘমেয়াদী অনুশীলন ক্যাম্পেই তাদের পথ চলা। এই মুহূর্তে মেয়েদের লিগ নিয়মিত করতে বাফুফের আরও উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক। নারী ফুটবলই ভালো রেজাল্ট দিচ্ছে, চমক দিচ্ছে, সব কিছু তারাই দিচ্ছে। তো সেই হিসাবে আমি মনে করি কেন যে ক্লাবরা এই লিগটায় অংশগ্রহণ করে না, এটা খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয় যে একটা আইনই হওয়া উচিত ফেডারেশনের সভাপতি নিজেই ক্লাবগুলোর প্রেসিডেন্টের সাথে কথা বলে তাদের একটা টিম করা উচিত এবং তাদেরকে প্যাট্রোনাইজ করা উচিত। নানান সীমাবদ্ধতার মাঝেও মেয়েদের অর্জনের এত প্রশস্তি গাথার মধ্যে তাই গোড়ায় গলত হয়ে থেকে গেছে লিগ ফুটবলের অভাব। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।